নমস্কার, সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের স্বাগত। বাঙালির পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, আর পুজো মানেই হচ্ছে বাঙালির আলপনা। সেই আলপনাকে যিনি আমাদের সামনে অনেক বেশি করে সমাদৃত করে তুলেছেন, শিল্প শিক্ষক সুধীর রঞ্জন মুখোপাধ্যায়, তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। আপনাকে সংবাদ প্রতিদিন .in-এ স্বাগত জানাই। এবারের আপনার যে আলপনা চর্চা, তার সঙ্গে বাঙালির পুজো খুব ওতপ্রোতভাবে নিবিড়ভাবে যুক্ত হতে চলেছে। আহেরিটোলা যুবকবৃন্দের 54তম বর্ষে আপনার আলপনা একটা অন্য আঙ্গিকে বাঙালির পুজোকে তুলে ধরবে। আপনি আলপনা নিয়ে দীর্ঘদিন চর্চা করছেন, সেই চর্চার ক্ষেত্রে বাঙালির পুজো শিল্প যখন যোগ হচ্ছে, আপনার কাছে কাজটা কতটা বৈচিত্র্যময় বলে মনে হচ্ছে? আমি তো আলপনা নিয়ে অনেক দিনই কাজ করছি, সবসময় তো পুজোর সঙ্গে এভাবে যুক্ত নয়। একবার হয়েছিল এবং এটা আমার কাছে আরেকবার, এবং আশা করছি এবারের আলপনার প্রয়োগটা আরও অনেক বেশিভাবে এখানে বিস্তার লাভ করবে। মানে আমি অন্তত যতটা ইচ্ছে বা যতটা চেষ্টা করছি। আচ্ছা, আপনার একটা লেখায় আমি পড়ছিলাম আগে, যে আপনি বলছিলেন যে আপনি যখন ছাতিমতলায় আলপনার সঙ্গে আপনার পরিচয় প্রথম, এবং তারপর প্রকৃতিকে আপনি পর্যবেক্ষণ করতে শুরু করলেন এই আলপনার বিভিন্ন আঙ্গিকের জন্য, তার বহমানতাটা বোঝার জন্য আর কি। বাঙালির দুর্গাপুজোও বহমান, পুজো শিল্পের নানা ধারা সেখানে বয়ে চলেছে। এই যে দুটো ধারা এক হয়ে যাচ্ছে এবারে আহেরিটোলা যুবকবৃন্দের পুজোয়, এই জায়গাটা যদি আমাদের একটু দর্শকদের বলেন। আলপনা কিন্তু আমাদের একটা খুব প্রাচীন শিল্পকলা, এবং যে শিল্পটা মানুষের জীবনের সঙ্গে জড়িত। এখন আমরা যে শিল্প বলতে, আর্ট বলতে যেটা বুঝি, এই যে গ্যালারি ভিত্তিক যে শিল্প, সেটার সঙ্গে কিন্তু সাধারণ মানুষের যোগ তত নেই। তবে এটাও ঠিক যে আলপনা যে অর্থে সাধারণ মানুষের জীবনযাপন থেকে উঠে এসেছে, সেটা কিন্তু এসেছে আমাদের বিশ্বাস থেকে, দৈব বিশ্বাস থেকে। সেখান থেকে উঠে এসেছে, একদম সেই গুহা মানবের সময় থেকে যদি শুরু করি, তারপরে হরপ্পা, মহেঞ্জোদড়ো, তারপরে আমাদের এখানে বৈদিক যুগ, এই সমস্ত কিছুর ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মানুষ কিছু চাইছে, কামনা করছে, সেটার জন্য পুজো করছে, এবং তার জন্য সেই জায়গাটাকে যখন, পুজোর জায়গাটাকে যখন সাজাচ্ছে, যাগ যজ্ঞ যাই করুক, সেখানে একটা কিন্তু আলপনার মতো দিচ্ছে। সেটা বৈদিক যুগে পঞ্চগুঁড়ি দিয়ে দেওয়া হতো, 5টা গুঁড়ো রং, আর পরবর্তীকালে সেটা হলো যে চাল ভিজিয়ে বেটে, যেটা পিটুলি গোলা বলছে। এখন এই আলপনা একটা ধারা কিন্তু, এবং সেটা কিন্তু প্রধানত গ্রামের মহিলারাই করতেন, এবং সেটা তাদের ব্রত আলপনা। আবার এই আলপনাই দেখা গেল আজ থেকে 124-25 বছর আগে, যখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ব্রহ্মবিদ্যালয় খুললেন এবং তারপর বিশ্বভারতী হলো, তখন এই আলপনা যুক্ত হলো ওখানের উৎসব অনুষ্ঠানের সঙ্গে, এবং সেই আলপনার ধাঁচটা কিন্তু আলাদা সেখানে। এবং সেই আলপনা, আমাদের এই ব্রত আলপনার মধ্যে যেমন ধর্মীয় কিছু চিহ্ন ছিল, সেগুলো সেখানে থাকলো না, কিন্তু সেখানেও কিন্তু বলতে গেলে সুন্দর যে রেখার ব্যবহার, ডিজাইন, নকশা, তার সাজানো গোছানো ইত্যাদি, এগুলো ঢুকলো। কাজেই আলপনার দুটো দিক, একটা হচ্ছে প্রাচীন দিক, আর একটা হচ্ছে আধুনিকতার শুরু আলপনার, সেটা হচ্ছে শান্তিনিকেতন। এই দুটো ধারাকে মিলিয়ে দেওয়াই আমাদের এই পুজোর সঙ্গে, পুজোর কাজের সঙ্গে এটাই লক্ষ্য আর কি। পুজো শিল্পের যদি কামনার কথা বলি, পুজো শিল্পের অন্তরের কামনার কথা যদি বলি, তারও একটা আধুনিকতায় উত্তরণের একটা জায়গা থাকে। তো আপনার, আমি যেটা আহেরিটোলা যুবকবৃন্দের দর্শক দেখবেন নিশ্চয়ই, সেটা মুখে বলে বোঝানো সম্ভব হবে না, কিন্তু আপনার ভাবনার জায়গাগুলো যদি একটু বলেন আমাদের। শান্তিনিকেতনের আলপনার কথা যদি ধরি, তো সেখানের প্রধান পথিকৃৎ যাকে বলা হয়, তিনি হচ্ছেন শিল্পী নন্দলাল বসু, এবং তিনি আলপনাকে চেয়েছিলেন একটা সমন্বয় শিল্প। একদিকে আমাদের গ্রাম বাংলার পুরনো আলপনা, তার সঙ্গে উনি অজন্তার যে অলঙ্করণ, অজন্তা গুহার যে অলঙ্করণ, আবার তার সঙ্গে আমাদের যে যত মন্দির ভাস্কর্য আছে, আমাদের দক্ষিণ ভারত, উড়িষ্যা, উত্তর ভারত, তার গায়ের যে নকশা অলঙ্করণ, সেই সমস্তটাই কিন্তু উনি মেলালেন এই শান্তিনিকেতনের আলপনা। সুতরাং এটাকে একটা বলা যায় যে একটা নান্দনিক প্রয়াস, কিন্তু তখন আর
মানুষের ওখানে কিন্তু ওই পুজোর যে আমি পুজো করে কিছু পাচ্ছি বলে আলপনা দিচ্ছি, ব্রত করছি, সেটা কিন্তু নয়। আমাদের এখনকার পুজোতেও কিন্তু তা নয়। এখনকার পুজো হচ্ছে ঠিকই আমরা হয়তো সপ্তমী থেকে দশমী পর্যন্ত অঞ্জলি দিচ্ছি, আরতি দেখছি ইত্যাদি, সেটা আছে, কিন্তু আমরা যে সাজিয়ে তুলছি, এই যে সাজিয়ে তোলাটাই হচ্ছে গিয়ে এখনকার পুজোর সঙ্গে মানুষের যোগাযোগ, একটা মানুষের কাছে একটা খুব সুন্দরভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা, এইটাই হচ্ছে এখনকার। আর এছাড়া যেটা হচ্ছে যে এই যে আমরা আলপনার যে দিকটা কিভাবে এখানে আমরা প্রয়োগ করব, সেই জায়গাটা হচ্ছে যে একটা হচ্ছে প্রতিমার মধ্যে আমরা যতটা সম্ভব আলপনার যে প্রয়োগটা, প্রতিমার অলংকার, তার বসার ভঙ্গি, এমনকি তার বাহন এবং অন্যান্য যে আর এরা থাকেন সরস্বতী লক্ষ্মী, তাদের অলংকার, তাদের বাহন, সমস্ত কিছুর মধ্যেই একটা অর্নামেন্টাল বিউটি আনার চেষ্টা করা হবে। এটা তো গেল একটা প্রতিমার দিক। আর এছাড়া মণ্ডপের দিক যেটা ভাবা হয়েছে, সেখানেও প্রধানত হচ্ছে গিয়ে স্থাপত্য, একটা স্থাপত্যের গড়ন তো থাকবেই সেখানে, এবং সেই স্থাপত্যের মধ্যে আলপনাটার প্রয়োগ, সেখানে মেঝে বা রাস্তার উপরেও আলপনা থাকবে, ওই স্থাপত্য বলতে যে দেওয়াল বা ওয়াল যেটা আর কি হবে, হ্যাঁ মণ্ডপে, সেখানেও আলপনা থাকবে, এইভাবেই ভাবা হয়েছে। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, ধরুন পুজোর শিল্প সেও তো গত 2.5 দশক ধরে নানা বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, একজন শিল্পী হিসাবে এই বিবর্তনটা আপনাকে কতটা টানে, বা মানে আপনি কতটা এটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারেন? চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তো খুবই বিখ্যাত, কিন্তু সেখানে কিন্তু আমরা ছোট থেকে দেখেছি প্রতিমাটাই সব, এবং প্যান্ডেল যেটা হতো সেটাও একই ধাঁচের মোটামুটি, যদিও বর্তমানে চন্দননগরেও সেই জায়গাটা থেকে খানিকটা সরে এসেছে, মানে প্রতিমার মধ্যে হয়তো ট্র্যাডিশনালি ওরা রাখছে, কিন্তু ওই যে অলংকার বা সাজ পোশাকের মধ্যে যে সুন্দর অলঙ্করণ, সেটা থেকে অনেকটা সরে এসছে। কিন্তু কলকাতার পুজোয় দেখা যাচ্ছে আরও অনেক রকমের ভাবনা, হাজারো ভাবনা, এবং আমরা বড় হতে হতে দেখলাম যে কত এখন থিম, এবং সেই থিম দেখা যাচ্ছে সবসময় যে সেই থিম পুজোর সঙ্গে খুব একটা যে সুপ্রযুক্ত তা কিন্তু নয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে না পুজোর সঙ্গে বেশ হচ্ছে, মানে সেটা যাচ্ছে ইত্যাদি, সেটা কিন্তু হচ্ছে। আর এইটাই মানে মোটামুটি দেখেছি এখন ভাবনার যেটা, যে যেমন আলপনাটা পুজোর সঙ্গে কিন্তু একটা একদম ওতপ্রোত জড়িত, সুতরাং আমাদের এখানে সেই দিক দিয়ে কোনো অসুবিধে নেই। এই আইরিটোলা যুবকবৃন্দের যে পুজো, বারোয়ারি পুজো, সেটাতে কোনো অসুবিধে নেই। আইরিটোলা যুবকবৃন্দের পুজো তো ঐতিহ্যের ধারক, 54 বছর চলছে, এবং তার একটা ইতিহাস আছে, যেভাবে শুরু হয়েছিল একটা অন্ধকার সময় 60-এর দশকে কয়েকজন যুবক মিলে শুরু করা ইত্যাদি, সেখান থেকে আজকে এই আধুনিকতার এই মাইলস্টোনটায় পৌঁছানো, এবং আলপনাও দেখুন একটা প্রাচীন শিল্প, সেখান থেকে আধুনিকতার এই জায়গায় পৌঁছানো, এই দুটো জায়গা কি আপনাকে খুব ইন্টারেস্টেড করছে এই পুরো বিষয়টায়? উত্তর কলকাতার একটা বনেদিয়ানা আছে, এবং এখানে মানে কি বলবো, আমাদের যে পুরনো মানে যে খারাপ তা না, পুরনোর মধ্যে অনেক কিছু ভালো আছে, সেই ধ্যান ধারণা নিয়ে এখানকার মানুষ এখনো চলছেন এই আধুনিকতার সঙ্গে, এবং এই আধুনিক যুগে সেটা নিয়ে চলছেন। কাজেই আমাদের পুজোর ক্ষেত্রেও সেই ভাবনা, আধুনিক তো আমাদের হতেই হবে জীবনযাপনে, তা না হলে উপায় নেই, কিন্তু তার সঙ্গে আমাদের প্রাচীনত্বটুকুকে, ঐতিহ্যটুকুকে ধরে রাখা। বাংলাদেশে আলপনা যেরকম একটা উৎসব হয়ে উঠেছে, আমাদের এখানে ছাত্রছাত্রী বা তরুণ প্রজন্মের মধ্যেও কি আলপনা সেই একই রকম আগ্রহ জন্ম দিচ্ছে, বা এই পুজোয় আলপনা যখন ইনকর্পোরেট হচ্ছে সেই জায়গা থেকে কি ওই আগ্রহ আরও বাড়বে বলে আপনার মনে হয়? বাংলাদেশের আলপনা কিন্তু এখন বাংলাদেশের যে আলপনা তার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। বাংলাদেশের আলপনা যেটা আপনি বলছিলেন, অবনীন্দ্রনাথ যেটা নিয়ে গবেষণা করেছিলেন, এবং ওই বাংলাদেশের আলপনা রবীন্দ্রনাথ বাংলাদেশ থেকে সাদা কাগজের উপর আলতা দিয়ে আঁকিয়ে উনি সংগ্রহ করে এনেছিলেন এবং অবনীন্দ্রনাথকে দিয়েছিলেন গবেষণা করতে। সেই আলপনা কিন্তু বাংলাদেশে জানি না গ্রামেগঞ্জে কতটুকু আছে, কিন্তু বাংলাদেশে যখন ওদের ভাষা দিবসের অনুষ্ঠান হয় বা অন্যান্য অনুষ্ঠানে, তাতে প্রথম দেখলাম যে একটা
2 মাইল বা 3 মাইল জুড়ে আলপনা রাস্তার ওপর, সেটা হেলিকপ্টার থেকে দেখানো হচ্ছে। এই চমকটা আনতে হলো, এবং একটা খুব স্বাভাবিক ব্যাপার, একটা আলপনা যেখানে এই জায়গাটা জুড়ে দেওয়া হয়, সেটা যখন 2 মাইল জুড়ে দেওয়া হয় তখন তার প্রয়োগ কৌশলই তো পাল্টে যায়। তখন কি করছে, তারা চওড়া চওড়া ফ্ল্যাট ব্রাশ নিচ্ছে, এনামেল পেন্ট নিচ্ছে, নিয়ে সরাসরি রঙের তুলিতে ডোবাচ্ছে, পোঁচ দিয়ে করছে। পরে ওই আলপনার চরিত্র এই আলপনার চরিত্র পাল্টে যাচ্ছে। সেই আলপনা দেখা গেল কলকাতার ফিফা ওয়ার্ল্ড কাপ, অন্যান্য ওই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে, ওখানে রাস্তায় সব দেওয়া হচ্ছে। সেই ধারাটা একটা রয়েছে এখানে, ওইখান থেকে আসা। এছাড়াও দেখেছি আমি ছবিতে, ইয়েতে, ফেসবুকে বা ইন্টারনেটে, যে আমরা যে ধরনের আলপনা দিচ্ছি সেটাও কিন্তু হচ্ছে। ওরা তো দেখছেই, মোবাইলে বা ইন্টারনেটে দেখছেই, সেই ডিজাইনগুলো দেখছে, ওদেরও ভালো লাগছে। এখন আশা করছি এটা যদি যতটা ঢোকে ততই মঙ্গল। আমাদের এই পুজোর মধ্যেও সেই চেষ্টাটা থাকবে, যাতে যত মানুষের ভালো লাগবে তত ওটা ছড়াবে। পুজো শিল্পের ক্ষেত্রে যেটা হয় যে পুজো শিল্প আমাদের সেইভাবে হয়তো সংরক্ষণ করা যায় না, বা করলেও খুব কম সংরক্ষণ হয়। তো আপনি এখানে এত বড় একটা শিল্প বা এত বড় একটা শিল্পকর্ম এখানে গড়ে তুলবেন, সেই সংরক্ষণের জায়গা বা সেটাকে অন্য কোনো মাধ্যমে সেটাকে রূপান্তর করা, সেই জায়গার ভাবনা কি আপনার আছে? এই ডিজিটাল মাধ্যমেই একমাত্র থাকবে, মানে ফটো, ইমেজ, ভিডিও এসবের মধ্যেই ধরা থাকবে। আর হয়তো এই যে কাজকর্মগুলো করছে আমার সঙ্গে, দেবজ্যোতি জানা করছেন, নবকুমার পাল করছেন প্রতিমার, এইসব করতে গিয়ে আমরা যে লেআউটগুলো, যে খসড়াগুলো করছি, সেগুলোই একটা দলিল হয়ে থাকবে। সেই জায়গাগুলো, সেগুলো তো হাতে কলমে করা, সেগুলো থাকবে। সেগুলোকে যদি মানে হিসেবে, ওই হার্ড হিসেবে যদি রক্ষা করা যায়, হার্ড কপি হিসেবে রক্ষা করা যায়, অ্যালবাম করা যায় বা কোনো আর্কাইভে রাখা যায়, তাহলে নিশ্চয়ই সেগুলো হার্ড কপি হিসেবেই থাকবে। আর ওদিকে ডিজিটাল কপি হিসেবে তো ফটোগ্রাফি ইমেজ থাকবেই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন আলপনা নিয়ে আমাদের শিল্প শিক্ষক সুধীরঞ্জন বাবুর তার ভাবনার কথা, এবং তার ভাবনা এবং কল্পনায় আহেরিটলা যুবকবৃন্দ এবারে সেজে উঠবে। পুজোর দর্শক, পুজোর শিল্প দর্শক যারা, তারা নিশ্চয়ই অন্য কিছুর স্বাদ পাবেন, অনন্য কিছুর স্বাদ পাবেন, এটা আমরা আশা করি। আপনারা চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in-এ। ক্যামেরায় শুভ্ররূপ এবং ব্রতিনের সঙ্গে সরোজ, সংবাদপ্রতিদিন.in।